আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লিমিটেশন অ্যাক্ট, তামাদি আইন। এই যে লিমিটেশন অ্যাক্ট, তামাদি আইন, এ নিয়ে আপনাদের নানা রকম প্রশ্ন ছিল, অনেকেরই রিকোয়েস্ট ছিল যে তামাদি আইন নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য। আজকের এই ভিডিওতে আমরা ওভারঅল তামাদি আইন কি বলতেছে, এটি কোথায় প্রযোজ্য, কোন কোন আইনের ক্ষেত্রে প্রযোজ্য, এ টু জেড সম্পূর্ণ কিছু আলোচনা করব। এবং নেক্সট ভিডিওতে আমরা এর যে প্রতিটি ধারা হিসাবে কোন ধারায় কি বলতেছে, কোন অনুচ্ছেদে কি বলতেছে সেই হিসাবে তৈরি করব। তো বন্ধুরা, আশা করি অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছে হোস্ট আjimuddin। তামাদি আইন বা লিমিটেশন অ্যাক্ট জিনিসটি কি? আমরা বাংলায় তামাদি শব্দটি না বুঝলেও ইংরেজি যে শব্দ লিমিটেশন, এটি হয়তো কিছুটা বুঝি। লিমিট মানে হচ্ছে একটি সীমা। আমরা জানি যে এই পর্যন্ত আপনার লিমিট, আপনার ক্রেডিট কার্ডের লিমিট হচ্ছে 1 লক্ষ টাকা পর্যন্ত। মানে আপনি বুঝতেই পারতেছেন যেই জায়গায় গিয়ে আপনার অধিকারটা, আপনার ব্যবহারের সীমাটা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, সেটি হচ্ছে লিমিট। আর এর জন্য যে আইন, সেটি হচ্ছে লিমিটেশন অ্যাক্ট। আর যে তামাদি, এটি একটা আরবি শব্দ, এর মানেও একই বোঝায়, অর্থাৎ আপনার বৈধ ন্যায্য দাবিটি আপনি আইনসঙ্গতভাবে আদায় করার যে সময়সীমা, তার মধ্যে যদি আপনি না যান, আপনার যে অধিকারটি আছে সেটি আইনগতভাবে লিগালি আপনি আর প্রয়োগ করতে পারবেন না। এটি হচ্ছে বন্ধুরা তামাদি আইনের মূল কথা। তামাদি আইন কখনো আপনার অধিকার, আপনার ন্যায্য দাবির অধিকারটাকে কি করে না, খর্ব করে না। তামাদি আইন যেটি খর্ব করে সেটি হচ্ছে অধিকার আদায়ের জন্য যে লিগাল পন্থা আছে, লিগাল যে রেমেডি আছে, সেটিকে খর্ব করে দেয়। তো তাহলে আপনারা বেসিক জিনিসটি বুঝলেন, তামাদি আইন জিনিসটি কি। তো এখন আসি বন্ধুরা, যে কোনো আইন বোঝার জন্য সবচেয়ে সহজ এবং কমন যে পদ্ধতি, সেটি হচ্ছে আইনটি কেন প্রস্তুত করা হয়েছে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বেসিক কিছু ধারণা রাখা। এই যে তামাদি আইন, এটি তৈরি করার মূল হচ্ছে দুটো উদ্দেশ্য। একটি হচ্ছে আদালতে মামলার জট কমানো, মামলার সংখ্যা কমানো, আর দ্বিতীয়টি হচ্ছে মানুষকে সচেতন করা তার অধিকার সম্পর্কে। প্রথমত আসি আমরা আদালতে মামলার জট কমানো বলতে কি বোঝায়। আজ থেকে হয়তো 30 বছর আগে, 50 বছর আগে আমার সাথে আপনার একটি চুক্তি ছিল। আমি হয়তো আপনার কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম, আপনাকে দেইনি। আপনার সাথে কোনো সম্পত্তির বায়না চুক্তি করেছিলাম, সম্পত্তিটি আপনার কাছ থেকে বিক্রি করেননি। তো আজ থেকে 50 বছর পরে আপনি গিয়ে এখন যদি আদালতে মামলা করেন, তাহলে এভাবে হাজারো মামলা আদালতে চলতে থাকবে। তো এই জন্য আদালতে যাতে মামলার সংখ্যা কম হয়, এবং বিভিন্ন আদালতের মামলা যখন রায় হয়, সেই রায়গুলোর মধ্যে রিভিউ হয়, রিভিশন হয়, আপিল হয়। তো এগুলোর জন্য যদি নির্দিষ্ট সময়সীমা না থাকে, তাহলে হাজার হাজার মামলা আদালতে থাকবে। তো এর জন্য যাতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলো করা হয়, এজন্যই। আরেকটি কথা হচ্ছে যে আপনার অধিকার সম্পর্কে সচেতন করা। কেউ আপনার একটি সম্পত্তি দখল করে নিল, কেউ আপনার সম্পত্তি জাল দলিল করে বিক্রি করে দিল, কেউ আপনার নামজারি বাতিল করে দিল, নানা রকম আনুষঙ্গিক বিষয় যখন আপনার বিরুদ্ধে যায়, তখন একজন সচেতন নাগরিক হিসাবে আপনার উচিত হবে সাথে সাথে আপনাকে নির্দিষ্ট আদালতে আপনাকে মামলা দায়ের করা। আপনি যদি আপনার অধিকার সম্পর্কে সচেতন না হন, তাহলে আদালত আইন যেটি বলতেছে সেটি হচ্ছে যে নিজের অধিকার সম্পর্কে নিজেই সচেতন না, যে নিজের অধিকার নিজে প্রয়োগ করার জন্য আমাদের কাছে আসে না, আমরা তার অধিকার নিয়ে কোনো প্রকার বিচার কার্য করব না। অর্থাৎ আপনার অধিকার সম্পর্কে আপনি সচেতন হবেন। এই দুটো কারণেই হচ্ছে এই তামাদি আইন। প্রথমত হচ্ছে আদালতে মামলার সংখ্যা কমানো, দ্বিতীয়ত হচ্ছে আপনার অধিকার সম্পর্কে আপনাকে সচেতন করা। কেউ যদি আপনাকে একটি থাপ্পড় মারে, কেউ যদি আপনাকে মারে, সাথে সাথে আপনার রিয়াকশন হবে। আপনি হয়তো পাল্টা তাকে আঘাত করবেন, অথবা আপনি কান্না করবেন, অথবা আপনি পুলিশ থানায় যাবেন। আপনি এসবের কিছু না করে যদি বছরের পর বছর, 10 বছর পূর্বে আমি হয়তো আপনাকে কি করেছিলাম, সামান্য আঘাত করেছিলাম, আজকে 10 বছর পরে যদি আপনি সেটা রিয়েক্ট করেন, তার মানে বোঝা যাবে কি আপনি আপনার অধিকার সম্পর্কে সচেতন না। তো যাই হোক বন্ধুরা, আমরা তাহলে তামাদি আইন কি, তামাদি আইনের তৈরির যে ব্যাকগ্রাউন্ড উদ্দেশ্যটা কি, সেটি জানলাম। এখন যদি আসি আমরা তামাদি আইনটা কোথায় প্রয়োগ হয়, এটি আপনাদেরকে একটু যত্ন সহকারে মনোযোগ দিয়ে বুঝতে হবে। তামাদি আইনটি 3টি ক্ষেত্রে প্রযোজ্য হয়। তামাদি আইন হচ্ছে সুটের ক্ষেত্রে প্রযোজ্য হয়। সুট মানে হচ্ছে দেওয়ানি প্রকৃতির মামলা। আর
যে জমি সেটার দখল নিয়ে সমস্যা, সম্পত্তির দখল নিয়ে সমস্যা, মালিকানা নিয়ে সমস্যা, ব্যাংকের আর্থিক ঋণ নিয়ে সমস্যা, মানহানি সংক্রান্ত সমস্যা, অর্থাৎ আর্থিক যে সংক্রান্ত বিষয় সেগুলোকে বলা হয় সুট, অর্থাৎ সিভিল সুট। সিভিল সুটের ক্ষেত্রে এই যে তামাদি আইন প্রযোজ্য। 2 নম্বরটি যেটি, সেটি হচ্ছে আপিলের ক্ষেত্রে প্রযোজ্য। সেটি ফৌজদারি আপিল হতে পারে, সেটি দেওয়ানি আপিল হতে পারে, সেটির ক্ষেত্রে প্রযোজ্য, এবং হচ্ছে অ্যাপ্লিকেশন বা আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ এই যে তামাদি আইন, এটি হচ্ছে একটি ক্যাপিটাল। যেমন একটি রাষ্ট্র চলতে পারে না তার রাজধানী ছাড়া। বাংলাদেশে যে বর্তমানে তথ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীর যে তথ্য মোতাবেক 1148টি আইন আছে, এই সমস্ত আইনের ক্ষেত্রেই তামাদি আছে। আপনি দলিল রেজিস্ট্রেশন করতে যাবেন, সেখানেও নির্দিষ্ট সময় আছে। নামজারি করতে যাবেন, সেটি কত দিনের মধ্যে যদি আপনার বিপক্ষে রায় যে আপনি কোথায় আবেদন করবেন, সেখানেও সময় আছে। আপনি কারোর বিরুদ্ধে মানহানি মামলা করবেন, সেখানেও নির্দিষ্ট সময় আছে। তামাদি আইন সম্পর্কে আপনারা অনেক প্রকার কি পাবেন, শব্দ পাবেন। যেমন তামাদি আইন হচ্ছে একটি বিধিবদ্ধ আইন, তামাদি আইন হচ্ছে একটি পদ্ধতিগত আইন। তো যাই হোক, তামাদি আইন হচ্ছে একটি জেনারেল অ্যাক্ট। জেনারেল অ্যাক্ট বা সাধারণ আইনের অর্থ হচ্ছে এটি যদি কোনো বিশেষ আইন প্রস্তুত করা না হয়, তাহলে এই তামাদি আইনের যে সময়সীমা দেওয়া থাকবে সেটি সব আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর যদি কোনো স্পেশাল অ্যাক্ট প্রযোজ্য করা হয়, লাগু করা হয়, তাহলে সেক্ষেত্রে এই তামাদি আইনটা শুধু সেই আইনের জন্য প্রযোজ্য হবে না। তো তাহলে আপনারা বুঝতে পারতেছেন তামাদি আইনটা আপনার জীবনের সর্বক্ষেত্রে আইনগতভাবে লিগালি আপনি যদি কোনো অ্যাকশন নিতে যান, সেক্ষেত্রে প্রযোজ্য হবে। তো এখন আসি আমরা যে 3টি আমরা বললাম, সুটের ক্ষেত্রে প্রযোজ্য, আপিলের ক্ষেত্রে প্রযোজ্য, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রযোজ্য। তো বন্ধুরা, দেওয়ানি প্রকৃতির যে মামলা, অর্থাৎ যেগুলো সিভিল সুট আপনার করার জন্য তামাদি আইনটা 100% রূপে এটাকে অনুসরণ করা হয়। আপনি যে সময়সীমা তামাদি, তার যদি একদিন যদি ওভার হয়ে যায়, অর্থাৎ আজকে যদি আপনার তামাদি লাস্ট ডেট হয়, আপনি কালকে গিয়ে আপনার অধিকারটা আদালতে আর প্রয়োগ করতে পারবেন না, মামলা দায়ের করতে পারবেন না। এই যে কথাটি, এটি কে বলতেছে? এটি বলতেছে তামাদি আইনের 3 ধারা। আমরা নেক্সট ভিডিওতে সম্পূর্ণ ধারা হিসাবে দেখব যে কোন ধারা কি বলতেছে। অর্থাৎ একদিনও যদি ওভার হয়ে যায়, আপনি আপনার যে অধিকার ছিল, যে ন্যায্য দাবি ছিল, যে চুক্তি প্রবল ছিল, যে নামজারি আপিল বা রিভিউ করার যে অধিকার ছিল, সেটুকু আপনি হারাবেন তামাদি আইনের 3 ধারা অনুযায়ী। তো তাহলে আপনারা বুঝতে পারছেন যে তামাদি আইনটা কতটা গুরুত্বপূর্ণ, যেটি সমস্ত আইনের হচ্ছে ক্যাপিটাল, সমস্ত আইনের রাজধানী। এটি অবশ্যই আপনাদের জানা প্রয়োজন। অন্য কোনো আইন আপনি জানেন আর না জানেন, তামাদি আইন তো আপনার জানাই প্রয়োজন। তো বন্ধুরা, এখন আমরা বুঝলাম যে আপিল অর্থাৎ সিভিল সুট। এখন আসি আপিলের ক্ষেত্রে। আপিলটা আমাদের দেওয়ানি প্রকৃতির আপিল হতে পারে, ফৌজদারি প্রকৃতির আপিল হতে পারে, রিভিউ হতে পারে, রিভিশন হতে পারে, লিভ টু আপিল হতে পারে, এবং ডিগ্রি জারি হতে পারে। প্রতিটি ক্ষেত্রে, অর্থাৎ যখন একটি আপনি মামলায় হেরে গেলেন বা জিতে গেলেন, পক্ষ বা বিপক্ষ যখন আপনি এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন, তখন নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে যেতে হবে। তো সিভিল সুট যেখানে ছিল, সেখানে তামাদি আইনের একদিনও যদি অতিক্রম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি করা যাবে না, মামলাটি দায়ের করা যাবে না। বিচারক বা আইনজীবী কেউ এই সম্পর্কে প্রশ্ন উত্থাপনও করতে পারবেন না যে এটি একদিন বাড়িয়ে দেওয়া হোক, সেটি যদি সিভিল প্রকৃতির হয়ে থাকে। আর যে সেটি যদি সিভিল প্রকৃতির না হয়ে থাকে, যদি সেটি আপিল হয়, দেওয়ানি বা ফৌজদারি, সিভিল আপিল হোক অথবা ফৌজদারি আপিল হোক, ক্রিমিনাল আপিল হোক, সেক্ষেত্রে বিচারকের কিছু ক্ষমতা দেওয়া আছে। উনি চাইলে, যদি ওনার কাছে কারণটা বৈধ মনে হয় যে এই জন্য হয়তো ব্যক্তিটি আসতে পারে নাই, এই জন্য হয়তো ছিল না, এই জন্য হয়তো উনি মামলা দায়ের করতে পারেননি, তো উনি চাইলে কি করতে পারেন, আপনাকে অনুমতি দিতে পারেন। এখন আসি আমরা ফৌজদারি ক্রিমিনাল প্রকৃতির যে সমস্ত মামলা, আজ থেকে হয়তো 30 বছর 50 বছর আগে এক ব্যক্তিকে খুন করেছে, তখন কেউ এই বিষয়টি জানে না, কিন্তু এখন হয়তো 30 বছর পরে জানতে পারলো। এখন কি তার বিরুদ্ধে মামলা চলবে? কথা হচ্ছে হ্যাঁ, অবশ্যই তার বিরুদ্ধে মামলা চলবে। এবং এছাড়াও ফৌজদারি প্রকৃতির আরো নানা বিষয়ে মামলা চলবে। সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় সেটি হচ্ছে বিচারকের কাছে এটি এক্সপ্লেইন আপনাকে করতে হবে, যে ন্যায্য দাবিটি আপনাকে জানাতে হবে, এই জন্য দেরি হয়েছে, তাহলে উনি ফৌজদারি মামলাগুলো নিতে পারেন। যেমন আমরা জানি যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বিচার কার্য হয়েছে, সেখানে সর্বপ্রথম যে রাষ্ট্রপক্ষ আবেদন করেছে, সেখানে ওনারা এক্সপ্লেইন করেছেন যে কি জন্য এত বছর দেরি হলো। তারপর বিচারকের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে, ওই জন্য উনি মামলাটি চলার জন্য আদেশ দিয়েছেন। নর্মালি তামাদি হচ্ছে একটি স্বতন্ত্র আইন, এটি অন্য কোনো আইনের উপর নির্ভর করে না। তাহলে তামাদি আইনটা কতটা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এই যে তামাদি আইনের যে দিনগুলো, যে সময়গুলো, এগুলো হিসাব করা হবে বাংলা মাস হিসাবে না, আরবি মাস হিসাবে না, এগুলো হিসাব করা হবে ইংরেজি মাস হিসাবে। এগুলো বলে দিচ্ছে সেকশন 25। যদি আপনি যেদিন মামলা দায়ের করতে গেলেন, সেদিন যদি আপনার যে নির্দিষ্ট তামাদির মেয়াদে যদি শেষ দিন হয়,
অর্থাৎ সেদিন যদি আদালত যদি বন্ধ থাকে, যে কোনো কারণবশত যদি বিচারক ছুটিতে থাকেন, রাষ্ট্রীয় কোনো দুর্যোগ হয়, তাহলে পরবর্তী যেদিন আদালত খুলবে সেদিন আপনি দায়ের করতে পারবেন। ফৌজদারি ক্ষেত্রে এবং আপিল রিভিউ ডিভিশনের ক্ষেত্রে আপনি যদি ন্যায্য যদি সেখানে যদি দাবি জানাতে পারেন, আপনার যদি যে অসুবিধাটি ছিল সেটি যদি আপনি বিচারকের কাছে এক্সপ্লেন করতে পারেন, বিচারক যদি সন্তুষ্ট হয়, উনি চাইলে আপনাকে এই সমস্ত আপিল রিভিউ ডিভিশন এগুলো অনুমতি দিতে পারেন। তো বন্ধুরা, যদি কেউ নাবালক থাকে, পাগল থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি কেউ নাবালক থাকে তাহলে উনি যতদিন সাবালক না হচ্ছেন এবং সাবালক হওয়ার পর আরো 3 বছর সময় পাবেন উনি এই সমস্ত মামলা দায়ের করার জন্য। তো যদি কি মামলার ক্ষেত্রে হয় যে একাধিক ব্যক্তি থাকি, তার মধ্যে একজন পাগল, একজন নাবালক, একজন সুস্থ থাকেন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যিনি পাগল, যিনি নাবালক, যদি সেই চুক্তিটি সম্পাদনের জন্য ওনাদের কি কোনো সম্মতির প্রয়োজন না হয়, তাহলে তামাদি শুরু হয়ে যাবে, যেহেতু একজন বৈধ আছেন। আর যদি বাকি দুইজনেরও কি হয়, সম্মতির প্রয়োজন হয়, তাহলে তামাদিকালটি যখন তারা সাবালক হবেন অথবা পাগল থেকে ভালো হবেন তখন থেকে শুরু হবে। আর এই যে তামাদি, এগুলো এমন একটি জিনিস, একবারে যখন তামাদি শুরু হয়ে যায়, অন্য কোনো প্রকার জিনিস দ্বারা এটিকে আর কি করা যাবে না, আটকে রাখা যাবে না। আমরা জানি সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সাথে আমরা বলতে পারি তামাদি আইনও কারোর জন্য অপেক্ষা করে না। তো বন্ধুরা, এখানে কিছু ব্যতিক্রম আছে, সব আইনে কিছু ব্যতিক্রম থাকে। সেটি হচ্ছে অগ্রকয়ের প্রিএমশন মামলায় এই যে তামাদি আইনের 6 এবং 7 ধারা, যেখানে আমরা বললাম নাবালক এবং পাগল যৌথ ব্যক্তি, এই ধারাগুলো প্রযোজ্য নয়। আর আরো সাথে সাথে যেটি বলে দিচ্ছে, একজন পাগল বা একজন নাবালক যখন সাবালক হবেন, ম্যাক্সিমাম উনি 3 বছর পর্যন্ত ওনার কাছে টাইম থাকবে, সময় থাকবে উনি মামলা দায়ের করার জন্য। তো এছাড়া বন্ধুরা, তামাদি আইন যেটি, সেটি এক্সেপশন হচ্ছে ট্রাস্টের ক্ষেত্রে, অর্থাৎ ট্রাস্টের ব্যক্তির ক্ষেত্রে তামাদি আইনটা কিছু আপনাকে ব্যতিক্রম দিচ্ছে। আপনি যদি বিদেশে চুক্তি সম্পাদন করেন, আপনারা দুইজনে যদি বাংলাদেশি হন, চুক্তিটি যদি বাংলাদেশে কার্যকর হয়, তাহলে অবশ্যই যে বাংলাদেশের আইন হিসাবে, তামাদি আইন হিসাবে সেটি কার্যকর হবে। এবং এই যে তামাদি আইন, এ বিষয়ে যদি আপনার আইনজীবী, আপনার যে আইনজীবীর কাছ থেকে গেলেন, উনি যদি আপনাকে যে কোনো কারণবশত ভুল বুঝিয়ে কি করায়, মামলা দায়ের করায়, যখন মামলা দায়ের করলো তখন দেখতে পারলেন তামাদি হয়ে গেছে, তখনও আপনি কি পাবেন? সুবিধা পাবেন। তখন যে বিচারক, উনি আপনার আইনজীবীর বিরুদ্ধে অ্যাকশন নেবেন, কিন্তু আপনি আপনার সুবিধাটা পাবেন। আর এমন কিছু কিছু ক্ষেত্রে যে যদি আপনি কারো কাছে টাকা পান, আপনি টাকা আনতে গেলেন, 3 বছর হয়ে যাচ্ছে, আজকেই শেষ দিন, সে বললো যে আমার কাছে আজকে না, আমি কালকে দিব। তো এখন সেটি হচ্ছে যে কালকে তার বিরুদ্ধে আপনি মামলা দায়ের করতে পারবেন না, যেহেতু আজকে শেষ দিন। সেক্ষেত্রে আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে তার কাছ থেকে একটি লিখিত নিতে পারেন যে এই টাকাটা আমি কালকে দিব। লিখিত যদি আপনি নিতে পারেন, তাহলে সেদিন থেকে আগামী 3 বছরও আপনি কি পাবেন? সময় পাবেন। তবে বাংলাদেশের ক্ষেত্রে সেটি হচ্ছে তামাদি আইনটাকে 1908 সালের যে তামাদি আইন, সেটি 1909 সাল থেকে প্রযোজ্য। 2004 সালে এর দুটো অনুচ্ছেদকে সংশোধন করা হয়েছে, 113 এবং 114। সেক্ষেত্রে হচ্ছে চুক্তি প্রবলের মামলার আগে যেটি ছিল, সেটি ছিল 3 বছরের মেয়াদ ছিল, তামাদি আইন ছিল। এখন সেটিকে 1 বছর করা হয়েছে। সেম একই রকম ভাবে চুক্তির রদের মামলাও 1 বছর করা হয়েছে। অর্থাৎ যেমন আপনি যদি কারোর সাথে কোনো চুক্তি করেন, সেই চুক্তি যদি সে মানতে না রাজি, তাহলে আগামী 1 বছরের মধ্যে আপনি আদালতে মামলা দায়ের করতে পারবেন। তো বন্ধুরা, এই যে ওভারঅল এগুলো আপনারা বুঝলেন যে তামাদি আইনটা কতটা গুরুত্বপূর্ণ। এছাড়া তামাদি আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে 26 ধারা, মানে হচ্ছে ইজমেন্ট বা সুখাধিকার। আপনি যদি কোনো পুকুর ব্যবহার করেন, কোনো রাস্তা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি যদি লাগাতার সেই জায়গাটি, রাস্তাটির আপনি 20 বছর পর্যন্ত চলাচল করেন, তাহলে যার অরিজিনালি মালিক যিনি, আমরা জানি একটি সম্পত্তির 3 প্রকারের অধিকার থাকে। একটা হচ্ছে রাইট টু পজেশন, অর্থাৎ সম্পত্তিটি দখলের অধিকার, রাইট টু এনজয়মেন্ট, সম্পত্তিটি ভোগ করার অধিকার, আর একটি হচ্ছে রাইট টু ট্রান্সফার, অর্থাৎ সম্পত্তিটি হস্তান্তরের অধিকার। এক্ষেত্রে আপনি সেখানে যে অধিকারটুকু পাবেন সেটি হচ্ছে রাইট টু এনজয়মেন্ট, মানে হচ্ছে সেই সম্পত্তিটি ভোগ করার আপনি অধিকার পাবেন। এটি হচ্ছে 20 বছর যদি লাগাতার আপনি কি করতে পারেন, সেই সম্পত্তিটা দিয়ে চলাচল করেন, আলো বাতাস আসে, তাহলে সেই জায়গাটি আপনি, সেটি যে অরিজিনাল যে মালিক, উনি কি করতে পারবেন? আপনার অধিকারটাতে হস্তক্ষেপ করতে পারবে না। যদি হস্তক্ষেপ করে, তাহলে অবশ্যই আপনি তামাদি আইনের যে 26 ধারা, যাকে বলা হয় অর্জনকারী প্রেসক্রিপশন, মানে হচ্ছে ইজমেন্ট, সুখাধিকার, সেই ধারা মোতাবেক আপনি এই সুবিধাগুলো পাবেন। তো এই তামাদি আইনের আরেকটি যে ধারা, সেটি হচ্ছে 28 ধারা, যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং যেটি সম্পর্কে আমরা সবাই জানতে চাই। এই ধারা হিসাবে আমরা এক্সপ্লেন করব নেক্সট ভিডিওগুলোতে।
তামাদি আইনে 28 ধারা যেটি বলতেছে সেটি হচ্ছে যদি কোনো স্থাবর সম্পত্তি আপনার কেউ বেদখল করে নেয় তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে তামাদি আইনের 142 অনুচ্ছেদে যে সময় দেওয়া আছে অর্থাৎ 12 বছরের মধ্যে যদি আদালতে আপনি মামলা দায়ের না করেন তাহলে যেটি হবে সেটি হচ্ছে আপনি আর আইনগত বৈধ উপায়ে আপনার সম্পত্তিটা ফিরে পাবেন না। তো বন্ধুরা, এই যে তামাদি আইন আছে, আবারও বলে নিচ্ছি, তামাদি আইনটা আপনার অধিকারকে খর্ব করে না। তামাদি আইন যেটি খর্ব করে সেটি হচ্ছে আপনার অধিকারটা আইনগতভাবে প্রয়োগ করাটাকে খর্ব করে। যেমন ধরুন, এখন আমরা সবাই জানি একটা বায়না চুক্তির মেয়াদ হচ্ছে 1 বছর। এখন যদি আপনারা যখন একটি জমি চুক্তি করেন, বায়না করেন, সেখানে 3 মাস সময় থাকে। এখন 3 মাসের মধ্যে যদি সে ব্যক্তি আপনাকে রেজিস্ট্রেশন করে না দেয় তাহলে আইনগতভাবে আপনি আগামী 1 বছরের মধ্যে আদালতে গিয়ে এই যে চুক্তিনামাটি, বায়নাপত্রটি দিয়ে আপনি তাকে বাধ্য করাতে পারবেন যাতে সে সম্পত্তিটা আপনার কাছে বিক্রি করে। তো এখন যদি সেটি হচ্ছে 1 বছরের মধ্যে যদি কি করে আপনি যদি না যান তাহলে যেটি হলো সেটি হচ্ছে আপনি আইনগতভাবে আর তার কাছ থেকে এই সম্পত্তিটি দাবি করতে পারতেছেন না যে সে আপনার কাছে বিক্রি করুক। কিন্তু সে যদি ভালো মানুষ হয়, সে যদি বলে যে না, যেহেতু আপনার সাথে আমি বায়না করেছিলাম, সম্পত্তিটা আমি আপনাকে দিলাম, তো আইনগত কোনো বাধা নেই আপনি এটি গ্রহণ করার জন্য। আরো সহজ করে যদি বুঝাই, আপনি আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিলেন, কথা ছিল যে 1 বছরের মধ্যে দিবেন, তো আপনি 1 বছরের মধ্যে দিলেন না। তো আইনগতভাবে যদি আমি আরো 1 বছর সময় পাই আদালতে গিয়ে আপনার বিরুদ্ধে মামলা করার জন্য, কিন্তু আমি করলাম না, তো তাহলে যেটি হলো আগামী 1 বছর মানে 2 বছর পরে আমি মামলা করতে পারতেছি না আপনার বিরুদ্ধে আদালতে গিয়ে। এখন আপনি যদি একজন দিনদার ফরেজগার মানুষ, আপনি চাচ্ছেন যেহেতু আমার কাছ থেকে টাকাটা নিয়েছেন অবশ্যই আমাকে টাকাটা দিয়ে দিবেন। তো যখন টাকাটা দিলেন, দেওয়ার পর আপনার হয়তো কোনো অ্যাডভোকেট, আইনজীবী ছিল, তাদের সাথে যখন বিষয়টি শেয়ার করলেন, তারা বললেন যে আপনি না দিলে উনি কিছু করতে পারতো না, আপনি কেন টাকাটা দিলেন, তখন আপনি আর আদালতে গিয়ে আমার কাছ থেকে টাকাটা ফেরত নেওয়ার জন্য কি করতে পারবেন না, মামলা করতে পারবেন না। এটি হচ্ছে যে তামাদি আইন আমার অধিকারটাকে খর্ব করতেছে না, যে আমি আপনাকে টাকাটা দিয়েছিলাম। তামাদি আইন যেটি খর্ব করতেছে সেটি হচ্ছে আমার অধিকারটা আইনগতভাবে প্রয়োগ করার যে অধিকার সেটিকে খর্ব করতেছে। তো বন্ধুরা, আশা করি অবশ্যই নেক্সট ভিডিও দেখবেন। সেই ভিডিওতে আমরা তামাদি আইনের যে 29টি ধারা আসতে এবং 183টির মতো অনুচ্ছেদ আসতে, সেক্ষেত্রে আসলে 1 বাই 1 আমরা দেখব কোন ধারায় কি বলতেছে, আপনার জন্য কোনটি প্রযোজ্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।